আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। বাংলাদেশ কি কোনো একটা অন্ধকার টানেলের দিকে হেঁটে যাচ্ছে? বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোথায়? আপনারা দেখেন, দক্ষিণ পূর্ব এশিয়াতে যে কটি দেশ আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মিয়ানমার, এই যে 8টি রাষ্ট্র, এই 8টি রাষ্ট্র, তার সাথে আপনারা যোগ করতে পারেন মালদ্বীপ, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র। এই 9টি রাষ্ট্র, এই 9টি রাষ্ট্রের মধ্যে আমরা দেখেছি যে গত বছরের টার্মোয়েলে শ্রীলঙ্কার অর্থনীতি কলাপস করেছে, পাকিস্তানের অর্থনীতি এমনভাবে কলাপস করেছে যে তাদের 1 টাকাও রিজার্ভ ছিল না। পরবর্তীতে তারা সৌদি আরব এবং দুবাইয়ের কাছ থেকে $6 বিলিয়ন ঋণ করে তাদের রিজার্ভ বাড়িয়েছে। তারপরও তাদের মুদ্রার মান এত ডেভ্যালুয়েশন হয়েছে যে বাংলাদেশের 1 টাকা কিনতে তাদেরকে 2.5 থেকে 3 রুপি দিতে হয়। তার মানে বাংলাদেশের কারেন্সির ভ্যালু বেড়েছে। অন্যদিকে এখন যে শ্রীলঙ্কার অবস্থান, একটা সময় ছিল বাংলাদেশের 2.5 টাকা 3 টাকা দিয়েও শ্রীলঙ্কার 1 রুপি পাওয়া যেত না। এখন বাংলাদেশের 1 রুপি কিনতে শ্রীলঙ্কায় মিনিমাম 3 রুপি খরচ করতে হয়। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়েন, তখন তিনি বাংলাদেশটাকে এই জায়গায় রেখে গিয়েছেন। ভারতের সাথে আমাদের মুদ্রার যে ডিফারেন্স, সেটা হচ্ছে কয়েক পয়সা মাত্র। তাহলে বোঝেন যে দক্ষিণ পূর্ব এশিয়াতে মিয়ানমার 40 বছর থেকে যুদ্ধে লিপ্ত অথবা দাঙ্গায় লিপ্ত, সামরিক স্বৈরাচার জাতাকলে পড়ে অর্থনীতি প্রায় ভঙ্গুর। আফগানিস্তান শুধু দক্ষিণ পূর্ব এশিয়াতে নয়, এশিয়া মহাদেশের সবচাইতে কম মাথাপিছু আয়ের দেশ হচ্ছে আফগানিস্তান। প্রায় $600 নিচে যাদের মাথাপিছু আয়। সে দেশ কোনো কিছু কিনে না, সে দেশ যা পারে টুকটাক কিছু বিক্রি করে কোনো রকম জীবন বাঁচায়। তাহলে আপনি আফগানিস্তান দেখলেন, আপনি দেখলেন শ্রীলঙ্কা, আমরা দেখলাম পাকিস্তান এবং নেপাল ভুটানের অর্থনীতি কোনো কালেই অতটা শার্প ছিল না। নেপাল ভুটান আমাদের সাথে অনেক ছোট অর্থনীতির দেশ এবং তাদের মাথাপিছু আয়, গড় আয়, জীবনযাত্রা সবকিছুই বাংলাদেশের সাথে নিম্নগামী। শুধুমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মাথা উঁচু করে ডলারের বিপরীতে টাকার মান ধরে রেখেছে ভারত। তাদের অর্থনীতি কম্পারেটিভলি এই দক্ষিণ পূর্ব এশিয়াতে ভালো অবস্থানে আছে। এখন বাংলাদেশের অর্থনীতিকে ইমার্জিং ইকোনমি বলা হতো। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন আমাদের অর্থনীতিতে যোগ হতো। প্রতি বছরে আমাদের বাজেটের সাইজ অন্তত কয়েক বিলিয়ন করে বাড়ছিল। এখন যে জায়গাটায় এসে আমরা এখন দাঁড়িয়েছি, ডক্টর ইউনূসের যে 18 মাস শাসন, এই 18 মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ হয়নি, বাংলাদেশ থেকে বিদেশি কোনো টাকা আসেনি, বাংলাদেশ বিদেশে রপ্তানিযোগ্য পণ্য বৃদ্ধি করতে পারেনি। বরং ভারতের সাথে আমাদের যে নানান রকমের চুক্তি ছিল, যেই চুক্তির ভিত্তিতে আমরা ভারতের বিভিন্ন পোর্ট, ভারতের বিভিন্ন বিমানবন্দর এবং ভারতের যে সীমা ব্যবহার করে আমরা যেভাবে উন্নত বিশ্বে পৃথিবীর নানা প্রান্তে নানান ধরনের প্রোডাক্ট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম, সেই পথটি বন্ধ হয়ে গেছে। এর ফলে কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশ অর্থনীতিতে একটা ভঙ্গুর জায়গায় চলে গেছে। তারপরে ডক্টর ইউনূসের 9 মাসে 200 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে। 200 বলতে ছোট ছোট 10 জন 5 জনের গার্মেন্টস ফ্যাক্টরি নয়, গাজীদের মতো, সালমান এফ রহমানের মতো, এসালামদের মতো বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ধ্বংস হয়ে গেছে। ব্যাংকগুলোকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইসলামী ব্যাংক জামাতের হাতে তুলে দেওয়ার জন্য এই ইসলামী নামে আর কেউ যেন ব্যবসা না করতে পারে, 5টি ব্যাংকে এক মোড়কে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এর ফলে যে মার্কেটে যে ভোক্তাদের যে ট্রাস্ট, অর্থাৎ গ্রাহকদের যে ট্রাস্ট, এই অর্থনৈতিক সিস্টেমে গ্রাহকদের ট্রাস্ট নষ্ট হয়ে গেছে।
যার কারণে অনেক মানুষ গোপনে সিঙ্গাপুরে, দুবাইতে এবং উন্নত বিশ্বে যেখানে সম্ভব সেই সব জায়গায় তাদের মানি স্থানান্তর করে ফেলেছে এবং করছে। এর ফলে অর্থনীতি ড্রাই হয়ে যাচ্ছে। এখন মানুষের কর্মসংস্থান নেই বললেই চলে। সরকার এই মবতন্ত্রের কারণে সরকারি যে প্রতি বছর যেই পরিমাণে রাজস্ব আদায় হতো, যেটা দিয়ে সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন, সরকারি কর্মচারীদের বেতন দিত, সেই বেতন দেওয়ার পয়সাটাও এখন রুজি হচ্ছে না, অর্থাৎ আয় হচ্ছে না। এবং অন্যদিকে আমেরিকার সাথে এমন একটা চুক্তি করেছে যে চুক্তির ফলে বাংলাদেশ নতুন নতুন দেশের সাথে, নতুন নতুন কোম্পানির সাথে নানানভাবে বিভিন্ন চুক্তিবদ্ধ হতে পারছে না। আপনারা বুঝতে পারবেন যদি দেখেন যে IMF প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার সময়ে $6 বিলিয়ন একটা চুক্তি করেছিল, তাদেরকে একটা লোন দিবে। তার 3টা কিস্তি কিন্তু দেওয়া হয়েছে। বাকি যে একটা কিস্তি রয়েছে 1.5 বিলিয়ন, সেই টাকাটা এখন আর তারা ছাড় দিচ্ছে না। কারণ ছাড় না দেওয়ার মূল কারণ হচ্ছে তারা এই বিশ্বাস নাই তাদের যে বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় আছে সে জায়গায় সাস্টেইন করবে। তারা ধারণা করছে বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট ডিজাস্টারের মধ্যে দিয়ে যাবে। টাকার অভাবে বাচ্চাদের নাকি টিকা কিনা যায় নাই, যার কারণে এই পর্যন্ত 2 থেকে 300 শিশু মারা গিয়েছে। অথচ শেখ হাসিনার 16 বছর 17 বছর সময়ে পুরা বিশ্বে বাংলাদেশ টিকাদানে মডেলে পরিণত হয়েছিল। যদিও এখন তারেক রহমান সাহেবও শেখ হাসিনার দোষ দেওয়ার চেষ্টা করতেছেন, এইসব হালে পানি পাচ্ছে না, মানুষ এসব বিশ্বাস করছে না। মানুষ কোথায় ছিল, কিভাবে ছিল, মানুষ সেটা জানে। এখন তারেক রহমানের অর্থমন্ত্রীকে মানুষ অর্থমন্ত্রী মনে করতে পারতেছে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করছে না, এমপিদেরকে এমপির মতো মনে হচ্ছে না। এখন এর কারণটা কি দেখেন, একজন এমপি তার কথাবার্তা, তার আচার আচরণ, মন্ত্রী তার কথাবার্তা এবং আচার আচরণ মানুষের কাছে মন্ত্রীর মতো, এমপির মতো হতে হয়। কিন্তু তারেক রহমানের যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট মোটামুটি একটা চিড়িয়াখানায় পরিণত হয়েছে, যার কারণে মানুষের কাছে দেশে যে একটা সুষ্ঠু সরকার আছে, দেশে যে একটা ফাংশনিং সরকার আছে, সেটাই মানুষের কাছে মনে হচ্ছে না। এখন মানুষ যখন তার রাষ্ট্রের সরকার সম্পর্কে সন্দিহান হয়, মানুষ যখন মনে করে যে এই সরকারের পক্ষে অর্থনীতি পুনর্বিন্যাস করা, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা, বৈদেশিক বাণিজ্যকে সচল করা, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসা এবং সংস্কার কাজ এবং উন্নয়ন কাজ করতে পারবে, এটা যদি মানুষ মনে না করে, তাহলে মানুষের নতুন বিনিয়োগে মানুষ সাহসী হয় না। মানুষ যারা উদ্যোক্তা, তারা নতুন কোনো উদ্যোগ নেয় না। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে, আপনি ফেব্রুয়ারি থেকে এখন তো সবে মাত্র এপ্রিল, এই 2 মাস সময়ের ভেতরে আপনারা কি দেখছেন? আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় দখলদারিত্বটা পরিবর্তন হয়েছে। অবশ্য দখলদারিত্ব ওই ডক্টর ইউনূসের যুগেই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল। সেই দখলদারিত্বটা নির্বাচনের পর ভাইয়া গ্রুপ, দাদা গ্রুপ, মামা গ্রুপ, খালা গ্রুপ, চাচা গ্রুপের মধ্যে দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে কিছু পরিবর্তন হচ্ছে। কারা টোল তুলবে, কারা ইজারা নিবে, কারা চাঁদা নিবে, কারা এলাকার কন্ট্রোল নিবে, শুধুমাত্র বিএনপি এখন সেইখানে ব্যস্ত আছে। একটা রাষ্ট্রকে সুষ্ঠুভাবে উন্নয়নের জন্য যে পরিকল্পনা দরকার, আমরা শুনেছি আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি এখনো আমরা জানি না। এই প্ল্যানটা কি এই ফ্যামিলি কার্ড? এই প্ল্যানটা কি খাল খনন? এই যে খাল খননের কর্মসূচি, বলেন তো, বাংলাদেশে একটা বিমানবন্দর করার জন্য একটু জায়গা পাওয়া যাচ্ছে না, আপনি খালটা খনন করবেনটা কোথায়? পুরানা খাল যা আছে সেটা। এখন অর্থনীতি যখন অন্ধকারে নিমজ্জিত, তখন বাংলাদেশে কি খাল খননটা জরুরি নাকি অর্থনীতিটাকে বাঁচানো জরুরি? আপনি খাল খনন করে কুমির আনবেন, সেই কুমির কাকে খাবে সেটাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের নদীগুলা নাব্যতা হারিয়েছে। আমাদের নদীগুলোকে ড্রেনেজ ব্যবস্থা করা, অর্থাৎ নদী আপনি খনন, নদীর যে মাঝখানে যে খনন কাজ,
ড্রেজিংয়ের কাজ, সেটা আপনি করতে পারেন। আপনি ওই খালেই থাকবেন, নদীতে আসবেন না, এটা কিন্তু হবে না। আমাদের অর্থনীতিতে যে কর্মসংস্থান যদি সৃষ্টি করা না যায়, তাহলে কিন্তু অর্থনীতির চাকা ঘুরবে না, মানুষের জীবনও উন্নত হবে না। এর ফলে এখন সামগ্রিক অর্থনৈতিক অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, সরকার কোটি কোটি টাকা, কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন টাকা প্রতি মাসে লোন করছে। আমরা শুনেছি গত 2 মাসে 57,000 কোটি টাকা সরকার লোন করেছে সরকার চালানোর জন্য এবং কর্মচারী, কর্মকর্তা এবং আমলা কামলাদের বেতন দেওয়ার জন্য, শিক্ষকদের বেতন দেওয়ার জন্য। এখন আপনার যদি রাজস্ব আদায় যদি বৃদ্ধি না পায়, আপনার রাজস্ব লক্ষ্যমাত্রার মাত্র 23% অর্জিত হয়েছে, তার মানে হচ্ছে 77% লক্ষ্যমাত্রা ব্যর্থ হচ্ছে। এর ফলে দেশ যে একটা নির্ঘাত অন্ধকারের দিকে ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মুদ্রার মান ডলারের বিপরীতে অতদিনে আরো অনেক কমে যেত যদি ওয়ারটা না লাগতো। উপসাগরীয় ওয়ারের পর, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর, তেলের দাম কমে যাওয়ার পর আমেরিকার ডলার চাপে আছে। সেই কারণে বাংলাদেশের সাথে মুদ্রা মানটা এখনো কাছাকাছি পর্যায়ে আছে। কিন্তু আমেরিকার অর্থনীতি যদি একটু ভালো হয়, তাইলে এখন 300 টাকা দিয়েও 150 টাকা না, মানে 200 টাকাতে চলে যাওয়ার কথা ছিল একটা ডলার, যায়নি। একমাত্র যুদ্ধ আমাদেরকে সেভ করেছে। অন্যদিকে যুদ্ধ আমাদেরকে কিন্তু অনেক প্রেশারও দিচ্ছে। তো এই প্রেশার রিলিঙ্গুইশ করার জন্য সরকারের কোনো প্ল্যান আমরা দেখছি না। সরকারের প্ল্যান তো সরকারের মাথায় থাকলে হবে না, সরকারের কাজে থাকতে হবে। মানুষ আশা পাচ্ছে না, ভরসা পাচ্ছে না। যেই জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ এই ফেব্রুয়ারি নির্বাচনে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানকে, দানের শীষ মার্কাকে ভোট দিয়ে বিশাল জয় দিয়েছে, সেই তারেক রহমান মানুষের সেই আশা কিন্তু কোনোভাবেই পূরণ করতে পারছে না। সময় কম, কিন্তু লক্ষণ তো দেখা যাচ্ছে না। আপনি দেখেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব এমন এক লোককে দিছে, এক বাণিজ্যিক কারবার, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমন এক লোককে দিচ্ছে, ইতিহাসের সাথে এটা যায় না। তারপরে আপনারা দেখেন যে বাংলাদেশে যে বিভিন্ন মাজারে হত্যা এবং হামলা, এটা কিন্তু তারেক রহমান বন্ধ করতে পারেনি। সেদিন যে একটি মাজারে হামলা করা হলো, ঘোষণা দিয়ে তারা চিহ্নিত সন্ত্রাসীরা, চিহ্নিত মৌলবাদীরা ফেসবুকে তারা প্রচারণা করে তারে গিয়ে ধরে হত্যা করলো। এখন এটার বিচার কিন্তু কোনো লক্ষণীয় কোনো বিষয় দেখা যাচ্ছে না। এখনো স্কুলের টিচাররা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এখনো কোর্টে হামলা করা হচ্ছে। এখনো এই যে দেখেন, ঢাকা বার কাউন্সিলে, ঢাকা সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে আওয়ামীপন্থীরা যারা আওয়ামী লীগ করেছে, যারা স্বতন্ত্রভাবেও দাঁড়াতে চেয়েছে, তাদেরকেও দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এই যে আপনি যে মবের মূল্য ডক্টর ইউনূস কায়েম করেছে, সেখান থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিল। সন্ত্রাস দমন আইনে আপনি আওয়ামী লীগের মতো প্রাচীনতম সংগঠনকে আপনার পার্লামেন্টে পাশ করাইয়া দিচ্ছেন। ইতিহাস আপনাদেরকে যে জায়গায় আগে রেখেছে, সেখান থেকে আসলে ভালো কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে না। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মোস্তাক যে বিলটি এনেছিল ইনডেমনিটি দিয়ে, কাদেরকে? ওই খুনিদেরকে। সেই ইনডেমনিটিটা আপনার বাবা পার্লামেন্টে 79 সালে পাশ করিয়ে দিয়েছিল। ঠিক আপনিও এই আরেকটি তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, আরেক আমেরিকান তাবেদার ইউনূস যেটি অর্ডিন্যান্স আকারে দিয়েছিল, আপনি সেটি পাশ করিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে আপনার বাবার যে ইতিহাসের অন্ধকার অংশটুকু, সেই অংশটুকু আপনি ভালোভাবেই লুফে নিচ্ছেন। এখন আমরা যারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর যেখানেই থাকি, আমাদের জীবন, আমাদের পরিবার বেশিরভাগই এখনো বাংলাদেশেই থাকে। আমরা এখনো দেখছি তাদের ফ্রাস্ট্রেশন, মানুষের ফ্রাস্ট্রেশন। পত্রিকা খুললে কোনো পজিটিভ নিউজ নেই। তার মানে আপনি আস্তে আস্তে অন্ধকার একটা টানেলের ভিতরে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন।
সামনে সেপ্টেম্বরে যদি গঙ্গার পানি চুক্তিটিও ভারতের সাথে সমঝোতা করে আপনি যদি না করতে পারেন, সেই ক্ষেত্রে খাদ্য উৎপাদনও কমে যাবে লক্ষণীয় মাত্রায়। এর ফলে দুর্ভিক্ষ অবিসম্ভাবী হয়ে দাঁড়াতে পারে। আমরা দুর্ভিক্ষ চাই না। একবিংশ শতাব্দীতে দুর্ভিক্ষ কারো কাম্য নয়। এটা সোমালিয়া, আফ্রিকার জঙ্গল ছাড়া আমাদের মতো উন্নয়নশীল মধ্যম আয়ের দেশে এটা হওয়া সম্ভব বলে আমরা মনে করি না। কিন্তু আপনারা সেই সম্ভাবনার দিকেই মানুষকে নিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে। প্রগতিশীল মুক্তিযুদ্ধের আদর্শ এবং বাঙালির হাজার বছরের যে কৃষ্টি এবং কালচার, সেটার ভিত্তিতে এই জাতির মনন, মগজ এবং সমাজ ব্যবস্থাকে যদি এগিয়ে নিতে না পারেন, অর্থনীতিতে যদি স্বচ্ছতা না আনতে পারেন, তাহলে যেই অন্ধকারের দিকে আপনি রওনা দিয়েছেন, সেই অন্ধকারে আপনিও বাঁচবেন না, দেশও বাঁচবে না। তো আপনি যেটা বললেন, আমাদের এটা এটা আমাদের দুঃখ রাখার কোনো জায়গা নেই। আওয়ামী লীগ আমাদের ওন করে না, আওয়ামী লীগও আমাদেরকে মনে করে না যে আমরা তাদের, কিন্তু আমরা সারাদিন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, জয় বাংলা স্লোগানের পক্ষে কথা বলি। আমরা স্লোগান দেই পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানার স্লোগান দেই, আমরা জয় বাংলা স্লোগান দেই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলে আমরা তার তীব্র বিরোধিতায় ফেটে পড়ি, কিন্তু আমাদের তারা ওন করে না। কারণ মুক্ত চিন্তকদের মানুষ ওন করতে পারে না, প্রথা বিরোধীদের মানুষ ওন করতে পারে না। ডক্টর হুমায়ুন আজাদ স্যার, আপনি দেখেন ডক্টর হুমায়ুন আজাদ স্যারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর দিতে দেয় না কার সময়ে? তখন কি জামাতের সরকার ছিল? ডক্টর হুমায়ুন আজাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর দিতে দেওয়া হয়নি। অথচ এখন কোথাকার কোন হাতি ফাতি, কোথাকার কোন রাজাকারের গোলামদের আইনে সেখানে কবর দিল। কিন্তু বুদ্ধিজীবী বাংলাদেশের তৎকালীন সময়ে একমাত্র তিনি হচ্ছেন ভাষাবিজ্ঞানী, তার কবর পর্যন্ত দেওয়া হয়নি। বলা হয়েছিল তিনি তো আওয়ামী লীগের, আবার আওয়ামী লীগ তাকে ধারণ করে না। একদিকে বিএনপিরা বলছে তিনি আওয়ামী লীগের, আর দিকে আওয়ামী লীগ তাকে ওন করেন। পাশাপাশি তার নাম পর্যন্ত কেন না। বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীকে টু শব্দ করতে দেখেন এই ব্যাপারে? বাংলাদেশের কোনো সাংবাদিকের কথা বলতে শুনে এই ব্যাপারে? কেন বলে না? এত বাক স্বাধীনতা গণতন্ত্রের কথা বলে, তসলিমার বাক স্বাধীনতার গণতান্ত্রিক অধিকার নাই? সে তার বাংলাদেশের জঙ্গিরা ঘুরতেছে, বাংলাদেশে স্বাধীনতা বিরোধীরা ঘুরতেছে, কিন্তু বাংলাদেশে তসলিমা নাসরিন আসতে পারে না। আমরা থাকতে পারি না, আমরা প্রকাশ্যে উঠতে পারি না। কেন? কারণ আমরা মুক্ত চিন্তক। সেই জন্য আমি আমার ওয়েবসাইটে একটা কলামে লিখেছি যে বাংলাদেশে সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া হচ্ছে অভিশাপ, কার্স। আর বাংলাদেশে মুক্ত চিন্তক হওয়া মানে, বিশেষ করে মুসলমান পরিবার থেকে যদি মুক্ত চিন্তক হন, তাহলে আপনার কোনো দেশ থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হচ্ছে বাংলাদেশে যারা মুক্ত চিন্তক, তারা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যালঘু। এই পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যালঘু হচ্ছে ওই গাজার পক্ষেও কিন্তু লাখো কোটি লোক আছে, রাইট? কাশ্মীরের জঙ্গিদের পক্ষে লাখো কোটি লোক আছে, হিন্দুদের পক্ষ লাখো কোটি লোক সংগঠন আছে, কিন্তু বাংলাদেশের মুক্ত চিন্তকদের পক্ষে কেউ কথা বলা নেই। এমনকি তসলিমা নাসরিনের পক্ষে কথা বলার বাংলাদেশে কেউ নাই, কেউ তার অধিকার নিয়ে কথা বলতেছেন। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আর বাংলাদেশের না, সারা পৃথিবীতেই গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে মুক্ত চিন্তা চর্চা করতে দিতে হবে। কিন্তু বাংলাদেশ উল্টো, বাংলাদেশে মুক্ত চিন্তা চর্চা তো দূরের কথা, বাংলাদেশে এখন আপনি কথা বলতে পারবেন না, এমনকি বামপন্থীরা দাবি করে, সুদূর বুদুর করে, বাংলা একের বিরাট বাক স্বাধীনতার গপ্প করে, সাম্যের কথা বলে, বিরাট বামপন্থীরা গণতন্ত্রের কথা একেবারে করে, সমাজতান্ত্রিক রাজনীতি, গণতন্ত্রের ডিব্বানে বসে থাকে, বাক স্বাধীনতার কথা বলে, ন্যায়ের কথা বলে। তাদের তো কোনোদিন শুনলাম না তসলিমা নাসরিনের অধিকার নিয়ে কথা বলতে, কিন্তু তারা জঙ্গিদের পক্ষে কথা বলতে শুনেছি, তারা জামাতের পক্ষে কথা বলতে শুনেছি। আর এক মহামহিম দৃক ফটোগ্রাফার শহীদুলকে তো দেখেছি আমরা গিয়ে জামাতের সাথে বসে থাকে, ওটার পক্ষে আবার ফতোয়া দেয় বামপন্থীরা। যেমন ওই যে জামাতের মৌলবীরা সুম্মা সুম্মি দেওয়ার জন্য ফতোয়া হাজির করে হাদিস আনে, তিনি বামপন্থীরা ওই যে দৃক শহীদুল যখন গিয়ে তথাকথিত প্রকৃতি উদিসি মুদিসি ফুদিসি যারা আছে, চিঙ্গুবাম মিঙ্গুবাম যারা আছে, এরা দেখি জামাতের সাথে বৈশা থাকার আবার ফতোয়া আনে। মেঘ মোল্লার আছেন একটা মোল্লা বসু, দেখি যে আবার বঙ্গবন্ধু, আবার মানে মেঘ মোল্লাও জামাতের বঙ্গবন্ধু কে, এই মেঘ মোল্লারাও বলে, আবার বামপন্থী দ্বারা। বুঝতে পারছেন? এই হলো আমাদের দেশের সমস্যা। এগুলো এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। এই বাংলাদেশে কোনোদিনই আর গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। মোল্লা মিলিটারি আর সিংহবাম মিলে ধ্বংস করে দিয়েছে। আর কোনোদিনই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না, আওয়ামী লীগ আসলেও না। আর আপনি যেটা বলেছেন, আমরা যেটা ভয় পাই সেটা হলো আমাদের কোনো আশ্রয় নেই। আমরা সারা পৃথিবীতে যারা মুক্ত চিন্তক, যারা মানুষের অধিকারের কথা বলে নিরপেক্ষভাবে, তাদের জায়গা কোথাও নাই পৃথিবীর, দেওয়া হয় না। কাদের দেওয়া হয়?
যারা প্রতিক্রিয়াশীল তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, আমরা জানি, নাম ধরে বলে দিতে পারবো। এমনকি সবচেয়ে হাস্যকর ব্যাপার যে ইউরোপে একজন আছেন যার পাকা পাকা পায়খানা প্রাপ্ত, এই গার্বেজ আলম যাকে আমি বলি, গার্বেজ মলম যাকে বলি, সেই গার্বেজ মলমও আমারে বিজেপির সমর্থন করি বলে আমার হারামজাদা বলেছে। ঠিক আছে, আওয়ামী লীগ সমর্থন করি বলে হারামজাদা বলে মানুষ আমাকে। এই হলো আমাদের দেশের। কিন্তু আবার দেখবেন আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমরা দেশে প্রকাশ্যে ঘুরতে পারবো না, আর ভারতে আমরা যেদিন ভিসা একদিন অবরিষ্ট হবে আমরা থাকতে পারবো না, ওই মুক্তি মাসুদের মতো জেলে যেতে হবে। অথচ বাংলাদেশে মুক্ত চিন্তা যদি প্রসার না ঘটে, ওই ভারতের সীমান্তে কুমির আর সাপ দিয়ে তার সীমান্ত নিরাপদ রাখতে পারবে না। বাংলাদেশে যদি মুক্ত চিন্তার মানুষের সংখ্যা না বাড়ে, বাংলাদেশ আওয়ামী লীগ হতে পারে তার সংখ্যায় অনেক, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই তার সংখ্যা অনেক, কিন্তু মুক্ত চিন্তকের সংখ্যা না বাড়লে বাংলাদেশে প্রতি বছরই কয়েক বছর পর পরই এই 5ই আগস্ট ঘটবে। বাংলাদেশে যদি আপনি প্রগ্রেসিভ মানুষ না বাড়াইতে পারেন, প্রতিবারই ক্ষমতা বদলের সময় 5ই আগস্ট ঘটবে, কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু এটা আপনি বুঝাইতে পারবেন না। এটা বুঝাইতে গেলে তারা আপনাকে উল্টা বুঝবে। আপনি দেখেন না বাংলাদেশ, আপনি ধর্মনিরপেক্ষ কথা বলতে পারবেন না।